Welcome back to another video. In this video we are going to talk about the rest of the efficiency ratios বা activity ratios আর তার মধ্যে প্রথমটা যেটা আজকে আমরা ডিসকাস করতে চলেছি that is creditors turnover ratio. Creditors turnover ratio. লাস্ট ক্লাসে লাস্ট ডিসকাশন যেটা ছিল সেটা ছিল ডেটাস টার্নওভার রেশিও। সেখানে যেভাবে ডিরাইভেশনটা করেছিলাম এক্স্যাক্টলি সিমিলার এক্সপ্লেনেশন গোস ফর দিস, জাস্ট খালি যে জায়গায় ডেটাস হবে সেই জায়গায় ক্রেডিটার্স হয়ে যাচ্ছে, আর বাকিগুলোও কিন্তু প্রায় সিমিলারই থাকছে। নাও ওভার হিয়ার দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা অলমোস্ট রিমেন্স দ্য সেম। তো এটা বেসিক্যালি ফর্মুলাটা কী হয়, সেটা হয় ক্রেডিট পারচেসেস divided by average payables. ঠিক আছে, এবার পেয়েবলসের মধ্যে কী কী থাকতে পারে, বিলস পেয়েবল এবং ক্রেডিটার্স। ওকে, সো তাই এটাকে অ্যাভারেজ পেয়েবলস লেখা হচ্ছে। আর এটার মধ্যে আরেকটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, দ্যাট ইজ অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। সেম জিনিসটা কিন্তু আমরা ডেটাস টার্নওভার রেশিওতেও দেখেছিলাম। তো অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড সেটা কি হবে, যদি আমি ডেজে বের করতে চাই 365 ডিভাইডেড বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ওকে, আর আমি যদি মান্থসে বের করতে চাই 12 বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ওকে, এগুলো তো হয়ে গেল আপাতত ফর্মুলাস। ওকে, নাও লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স। এই রেশিওটা থেকে আমরা কি কি দেখতে পারি বা কি কি বুঝতে পারি। ফার্স্ট অফ অল, এই রেশিওটা আমার কি বলছে, হাউ মেনি টাইমস ক্রেডিটার্স কালেক্ট দ্য মানি থ্রু আউট দ্য ইয়ার, বা কতবার আমি পুরো বছরে ক্রেডিটার্সদেরকে টাকা পেমেন্ট করি। এবার সেটা যদি আমার লো হয়, ঠিক আছে, লো মানে কি, পুরো বছরে খুব কম বার টাকা চাইছে, মানে খুব কম বার আমাকে দিতে হচ্ছে, তার মানে আমার ক্রেডিট পিরিয়ড হাই। ক্রেডিট পিরিয়ড মানে আমাকে বেশি দিনের জন্য বাকি দিচ্ছে। আমাকে যদি বেশি দিনের জন্য বাকি দেয়, তার মানে আমার গুডউইলটা ভালো আছে মার্কেটে। ঠিক আছে, আবার দেখো, এটা কিন্তু আলাদা আরেকটা ইন্টারপ্রিটেশন আছে। যদি আমার পুরো বছরে খুব কম বা ক্রেডিটার্সদেরকে টাকা পেমেন্ট করা হয়, তার মানে আমি ক্রেডিট পিরিয়ড হাই পাচ্ছি, কিন্তু তার মানে যে সবসময় আমার গুডউইল হাই হবে তা নয়। হয়তো আমি পেমেন্ট করতেই ফেল করছি, আমি সময় মতো দিতেই পারছি না, মানে আমি রিস্কি সিচুয়েশনের থ্রুতে যাচ্ছি, তাইলে পরবর্তীকালে সেটা আমার কি হয়ে যাবে, গুডউইলটা ডিক্রিজ করে দেবে। ঠিক আছে, সো দুটো কিন্তু এক্সপ্লেনেশন পসিবল এটা থেকে, তাই আরও কিন্তু ইনভেস্টিগেট করতে হবে যে এক্স্যাক্টলি কী ম্যাটার। ওকে, বাট লো হলে কিন্তু এই দুটো পসিবিলিটি আছে। এবং এটা যদি ক্রেডিট পিরিয়ড যদি হাই হয়, তার মানে কি, রেগুলার কালেকশন করছে ক্রেডিটার্সরা। ঠিক আছে, আর ওরা যদি রেগুলার কালেক্ট করে, তাইলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ অলসো হাই। কেন? ওয়ার্কিং ক্যাপিটাল বেসিক্যালি কি, বেসিক্যালি আমি যেটা দিয়ে আমার বিজনেসটা অন স্পট চালাচ্ছি, যেটাকে আমি ইউজুয়ালি মেজার করি কী করে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এবার কারেন্ট লায়াবিলিটিস যদি তখন আমার হাই রাখতে হবে, কারণ কি আমার রেগুলার ফ্রিকোয়েন্সিতে কালেক্ট হচ্ছে, ক্যাশ আমাকে বাফারে বেশি রাখতে হবে। ওকে, সো ইন দ্যাট কেস আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে ইনক্রিজ করতে হবে, নাহলে কিন্তু আমি মিট আপ করতে পারবো না। ঠিক আছে, সো তাইলে প্রশ্নটা হলো যে ক্রেডিটার্স টার্নওভার রেশিও সেটা হাই থাকা উচিত না লো থাকা উচিত, শুড ইট বি হাই অর শুড ইট বি লো, এবং সেটা রিজনেবলনেসটা বা মডারেট বা কোন লেভেলে থাকবে সেটা কিন্তু ডিসাইড করতে হবে ফার্দার ইনভেস্টিগেশনের থ্রুতে, আর কম্পেয়ার করতে হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে।
Okay, so this is the basic discussion on creditors turnover ratio. তো চলো এটা রিলেটেড আমরা একটা অঙ্ক করি। Over here you can see a numerical on your screen যেখানে বলছে calculate creditors turnover ratio and average payment period from the following: total credit purchase এত দেওয়া আছে, purchase return, opening creditors, opening bills payable, closing creditors, closing bills payable। এবার আমরা জানি কি সলিউশন যদি আমরা লিখি কি বের করতে বলেছে আমাকে, creditors turnover ratio আর average payment period। ওকে, সো creditors turnover ratio কি, creditors turnover ratio সেটা ফর্মুলাটা কি, credit purchases divided by average payables। ঠিক আছে, এবং এটার সাথে আমরা এখানে বের করছি ক্রেডিট পারচেজেসটা কি, ক্রেডিট পারচেজেস, ক্রেডিট পারচেজের মধ্যে দেখো ইনফরমেশনে কি কি আসবে, টোটাল ক্রেডিট পারচেজ আর পারচেজ রিটার্ন, মানে এটা মাইনাস এটা। তাইলে আমি এখানে লিখতে পারি 1,40,000 minus 12,000 which comes to rupees 1,28,000 rupees। ঠিক আছে, তো সেটা আমার ক্রেডিট পারচেজ। এবং আমি এখানে যদি এভারেজ পেয়েবলস লিখি তাহলে সেটা কি হবে, এভারেজ পেয়েবলস দেখো এইভাবে ক্যালকুলেট করছে। এভারেজ পেয়েবলসের জন্য আমাকে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2 করতে হবে। ওকে, আর এখানে কিন্তু দুটো আছে, এখানে আগে আমরা কি করব, ওপেনিং ক্রেডিটার্স প্লাস ক্লোজিং ক্রেডিটার্স ডিভাইডেড বাই 2 প্লাস কিন্তু আবার আরেকটা করতে হবে, কেন আমরা একটা ক্রেডিটার্সের জন্য করছি, আরেকটা আমরা বিলস পেয়েবলের জন্য করছি, এবং বিলস পেয়েবলের জন্য আমার ওপেনিং এবং ক্লোজিং দেওয়া আছে, তাই ওপেনিং বিলস পেয়েবল প্লাস ক্লোজিং বিলস পেয়েবল ডিভাইডেড বাই 2। এটা কত আসছে, ওপেনিং ক্রেডিটার্স আমার কত আসছে, এখানে ওপেনিং ক্রেডিটার্স 25,000 প্লাস ক্লোজিং ক্রেডিটার্স 30,000 divided by 2 plus opening bills payable কত 5,000 plus 4,000 divided by 2। ঠিক আছে, তো এটা আলটিমেটলি কত আসছে, 55,000 divided by 2 is equals to 27,500 plus এখানে 9,000 divided by 2 is equal to 4,500। তো এই দুটো প্লাস করলে কত হচ্ছে আমার, it comes to 32,000। ঠিক আছে, তাই আমি যদি এই দুটো ফিগারকে, এটা আর এটা, এই দুটো ফিগারকে আমি এখানে সাবস্টিটিউট করে দিলে আমার কত আসবে, 1,28,000 ডিভাইডেড বাই 32,000 ইকুয়ালস টু কত আসছে, 1,28,000 divided by 32,000, it comes to 4 times। ঠিক আছে, এটা আমার হয়ে গেল ক্রেডিটার্স টার্নওভার রেশিও, বাট মাই কোশ্চেন ইজ অলসো আস্কিং মি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, তাই এই জায়গাটাতে গ্যাপ আছে, এখানেই করে দিই অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। সেটা ফর্মুলাটা কি, সেটার ফর্মুলাটা হলো 365 ডিভাইডেড বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তো সেটা কত আসবে, 365 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 91.25 আসছে। জেনারেলি এটাকে 91 ডেজ বা 92 ডেজও ধরা যেতে পারে। ওকে, 91 ডেজ ধরছি আপাতত। এবার দেখো এটাকে যদি আমি 365 না ধরে 12 মান্থস ধরে করি তাহলে 3 মান্থস আসছে। ঠিক আছে, তো যেটা বেটার আনসার দিচ্ছে সেটা নিয়ে নেবে। 3 মান্থসটা একটা রাউন্ড ফিগার দিচ্ছে, সো বেটার টেক 3 মান্থস। ওকে, নেক্সট যে জিনিসটা আমরা দেখতে চলেছি দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও।
হোয়াট ডাজ দিস রেশিও ডু? এই রেশিওটা সিম্পলি ইভ্যালুয়েট করছে যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করে কতটা টার্ন ওভার আনতে পারছে, বা কত এক্সটেন্টে আমার ওয়ার্কিং ক্যাপিটালটা ইউজ করে টার্ন ওভার করতে পারছে, জেনারেট করতে পারছে টার্ন ওভার। ওকে, তো এটার ফর্মুলাটা কি দেওয়া আছে? জেনারেলি এটার ফর্মুলাটা দেওয়া থাকে নেট সেলস অর টার্ন ওভারও বলা যায় সেটাকে, ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, নেট সেলসের মধ্যে তো আমার প্রফিটটা ইনক্লুড করা আছে, ঠিক আছে? আমি যে ওয়ার্কিং ক্যাপিটালটা ইউজ করছি সেটা দিয়ে তো আমি প্রফিট তো আলাদা একটা জাস্ট একটা মার্জিন অ্যাড করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি তো মুভ করছি ইনভেন্টরি, সেটা তো কস্টে থাকা উচিত, ঠিক আছে? তাই বেটার ফর্মুলা হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। এবার কোনটা কোন সময় ইউজ করবে, ঠিক আছে? সোজা কথা, যদি আমার সব ইনফরমেশন অ্যাভেলেবল থাকে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য, অবভিয়াসলি ইউ উইল চুজ দিস ফর্মুলা, কারণ কি এটা অ্যাকুরেট বেশি, ঠিক আছে? আর যদি আমার সমস্ত জিনিস না দেওয়া থাকে, দেন গো ফর দিস। লিমিটেড ইনফরমেশন থাকলে এটা, আর অ্যাম্পল অ্যামাউন্ট অফ ইনফরমেশন থেকে আমি যদি সিওজিএস বের করতে পারি, দেন আই উইল গো ফর দিস, ঠিক আছে? তো এটারও আনসারটা নাম্বার অফ টাইমসে আসবে। এবং হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস? When we are talking about the significance, this simply states that how much of working capital is utilized during the period, how much of working capital has been utilized during the period to generate sale, ঠিক আছে? how many times সেটা আমি করতে পারবো থ্রু আউট দ্য ইয়ার, সেই লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে কতটা আমি সেলস জেনারেট করতে পারবো। নাও এটার মিনিংটা একটু ক্লিয়ার হয় তো যদি আমরা এটা বলি যে যদি রেশিওটা হাই থাকে, তার মানে কি? তার মানে আমার ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগছে আর আমি বেশি সেল করতে পারছি। আর যদি হাই থাকে, দেন ইট ইজ হাইলি এফিশিয়েন্ট, ঠিক আছে? আর রেশিওটা যদি লো থাকে, তাহলে এটা ইনএফিসিয়েন্সিকে ইন্ডিকেট করছে। ওকে, I hope this discussion was understandable. Now we will move on to a numerical, a simple one. So you have the question on the screen. এখানে কি বলছে? ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোয়িং। সলিউশন বের করছি, চলো। এবার সব থেকে আগে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, সেটা ফর্মুলাটা কি? এখানে আগে আমরা দেখি কি কি আছে। এখান থেকে কি কোনোভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারবো? কস্ট অফ গুডস সোল্ডের জন্য আমার কি কি লাগবে? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেজেস। এই ইনফরমেশনগুলো কি এখানে দেওয়া আছে? না, নেই, ঠিক আছে? তাই আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। এবং এখানে আমরা নেট সেলসটা আগে আমরা ক্যালকুলেট করি। নেট সেলসের জন্য আমার এই দুটো ইনফরমেশন লাগবে, ঠিক আছে? টোটাল সেলস মাইনাস সেলস রিটার্ন। টোটাল সেল করা হয়েছিল কিন্তু ওর থেকে রিটার্ন এসে পড়েছে এতটা, তাই 31 লাখ মাইনাস 1 লাখ কত আসছে? সেটা 30 লাখ। ওকে, দিস ইজ নেট সেলস। এবার নাও আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, ঠিক আছে? তো ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এবার কারেন্ট অ্যাসেটের মধ্যে আমার কি কি আছে?
কারেন্ট অ্যাসেটের মধ্যে দেখো আমার কারেন্ট ইনভেস্টমেন্ট কিসে পড়ে, কারেন্ট অ্যাসেটে পড়ে, কারেন্ট ইনভেস্টমেন্ট 1 লাখ। নেক্সট ইনভেন্টারিজ, সেটাও আমার কারেন্ট অ্যাসেট পড়ছে, সেটাও 1 লাখ, ঠিক আছে। নেক্সট সানডে ডেটার্স, সেটা 2 লাখ, ওকে। নেক্সট বিলস রিসিভেবল 15,000, সরি 1,50,000, ওকে। নেক্সট ইজ ক্যাশ, ক্যাশ কত, 2,50,000। এটা আমার ব্র্যাকেটে রাখলাম কেন, দিস ইজ মাই কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। লেস মাই কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিসে আমার কি কি আছে, সানডে ক্রেডিটার্স 2,20,000, তারপর বিলস পেয়েবল মাইনাস, সরি এই ব্র্যাকেটের মধ্যে এগুলো কিন্তু প্লাস হচ্ছে কারণ কি এগুলো সব আমি সাম টোটাল অফ কারেন্ট লায়াবিলিটি বের করছি, ওকে। 2,20,000 প্লাস 1,30,000 প্লাস প্রভিশন ফর ট্যাক্স 1,50,000। তো আমার ফার্স্ট ব্র্যাকেটটা দেখাচ্ছে কারেন্ট অ্যাসেট, সেকেন্ড এই যে ব্র্যাকেট এই পোর্শনটা দিস ইজ মাই কারেন্ট লায়াবিলিটি, ওকে। তো আমার এখানে টোটালটা করতে হবে, কারেন্ট অ্যাসেটের টোটাল কত আসছে, 2 লাখ, 4 লাখ, 5,50,000, 5,50,000 প্লাস 2 লাখ, 7 লাখ, 8 লাখ, 8 lakhs আসছে, মাইনাস এখানে 2,20,000 আছে, 1,30,000, দ্যাট ইজ 3,50,000 প্লাস এখানে 5 লাখ আসছে, সো দিস কামস টু 3 lakh। নাও আমি যদি সেম ইনফরমেশনটাকে এখানে সাবস্টিটিউট করি তাহলে কি হচ্ছে, আমার নেট সেলস আমার আছে 30 lakh ডিভাইডেড বাই 3 lakh, তো সেটা আমার কত আসছে, ইকুয়ালস টু 10 times, my working capital ratio is 10 times. Now let us move on to the last point for this class as well as for activity ratios, that is total asset or total assets turnover ratio. Total assets turnover ratio. এবার প্রথমে ফর্মুলাটা দিচ্ছি, then I'll explain. The formula is simply like before, net sales by total assets, okay. এটা কি মেজার করছে, এটা মেজার করছে যে আমার টোটাল অ্যাসেট এমপ্লয় করে আমি কতটা সেলস জেনারেট করতে পারছি, ঠিক আছে। টোটাল অ্যাসেটস এমপ্লয় করে কতটা সেলস জেনারেট করা যাচ্ছে, ঠিক আছে, এটা মেজার করছে। এবার এটা সিগনিফিকেন্সটা কি, এটা দিয়ে আমি কি বুঝতে পারি, এটা থেকে আমি কি আলাদা আইডিয়া পেতে পারি, ঠিক আছে। দেখো একটা জিনিস ভাবো, ফর্মুলাটার দিকে তাকিয়ে জাস্ট একটা জিনিস ভাবো, আমার যা নেট সেলস হচ্ছে তার জন্য আমি কতটা অ্যাসেট আমি এমপ্লয় করেছি, এবং এখান থেকে দুটো কেস হতে পারে, একটা হতে পারে যে আমি খুব এফিশিয়েন্ট বা আমি ইনএফিশিয়েন্ট, ওকে। তাই আমার যদি রেশিও হাই হয় তার মানে কি আমি কম অ্যাসেট ইউজ করে বেশি সেলস জেনারেট করছি, তার মানে আমার এফিশিয়েন্সি হাই, ঠিক আছে। আর আমার যদি রেশিওটা লো হয় তার মানে আমি ইনএফিশিয়েন্ট, ওকে। এবার এখান থেকে দেখো আরেকটা জিনিস, আমি যদি কম অ্যাসেট ইউজ করে বেশি সেলস অলরেডি জেনারেট করতে সফল হয়ে যাই তার মানে কি আমার অ্যাসেটটা খুব হাইলি এফিশিয়েন্টলি এমপ্লয় হচ্ছে। এবার এফিশিয়েন্সির একটা লিমিট থাকে, হাইলি এফিশিয়েন্ট থেকে কি সুপার হাইলি এফিশিয়েন্ট করা যাবে সেরকম কোনো সিন নেই, মানে এফিশিয়েন্ট মানে আমি একটা লেভেলে পৌঁছে গেছি। তাইলে আমি যদি একটা হাই লেভেলে পৌঁছে যাই তাইলে কি আমার ফিউচার ইনকামের মধ্যে বা ফিউচার ইনফ্লোর মধ্যে কি ইম্প্যাক্ট পড়বে, ফিউচার ইনফ্লো যেটা এখান থেকে করা যাবে দ্যাট উইল বি লিটল লেস,
ঠিক আছে, ফিউচার ইনফ্লোটা ইনক্রিজ উড বি লেস অর নান, মানে পরবর্তীকালে আমার ইনকাম নাও বাড়তে পারে, আমি তো অলরেডি এফিশিয়েন্ট, আর কত ইউজ করব, আর তো লিমিটের বাইরে ইউজ করা যাবে না। তো তাইলে আমার যদি লিমিটের বাইরে সেটাকে ইউজই না করা যায়, সেটা যদি আমি এফিসিয়েন্সি আর কোনোভাবেই বাড়াতে না পারি, তাহলে তো আমার স্ট্যাগনেন্ট ইনকাম হয়ে যাবে ফিউচারে। তাই এই রেশিওটা আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে ফিউচারে কি আমার ইনকামটা বাড়বে। বাড়ার চান্সটা কোথায় থাকে? এই কেসে ফিউচার ইনফ্লো যদি আমার রেশিওটা লো থাকে, তাহলে ফিউচারে আমি এফিশিয়েন্ট হলে আমি বেশি ইনকাম করতে পারবো, আমার ফিউচারে বেশি সেল হলে বেশি টাকা ইনফ্লো হবে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ডিসকাশন, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাসেট turnover বা total asset turnover ratio. Now let us do a numerical on this. So here's the numerical that is in front of you. এখানে দেখো ইনফরমেশনগুলো কী কী দেওয়া আছে। ক্যালকুলেট টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোয়িং। টোটাল সেলস দেওয়া আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইনভেস্টমেন্টস, ইনভেন্টারিজ এটসেট্রা, অনেক কিছু দেওয়া আছে। লেট আস ট্রাই টু সলভ ইট। সলিউশনের জন্য সব থেকে প্রথমে কি করতে হবে? টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও, ফর্মুলাটা কি হবে? টোটাল সেলস। এখানে নেট সেলস লিখছি না কেন? কারণ কি আপাতত এখানে কোনো সেলস রিটার্নের ইনফরমেশন দেওয়া হয়নি, ঠিক আছে? তাই এখানে টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। আমরা এখানে জানি টোটাল সেলসের ফিগারটা 2,40,000 দেওয়া আছে। ওকে, সরি 24 lakhs দেওয়া আছে এখানে। ওকে, এবং টোটাল অ্যাসেটের ফিগারটা কত? উই ডু নট নো। সো এখানে আমরা টোটাল অ্যাসেটটা ক্যালকুলেট করব। টোটাল অ্যাসেটস দেখো এখানে কি কি আছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 4 lakh, ইনভেস্টমেন্ট এখানে 1 lakh, ইনভেন্টারিজ কত আছে? 1 lakh, ডেটার্স কত আছে? 2 lakh। কেন কারেন্ট অ্যাসেট নিচ্ছি? আরে টোটাল অ্যাসেটে তো ফিক্সড প্লাস কারেন্ট আছে, ঠিক আছে? তো তাই আমরা ফিক্সড অ্যাসেটও নিচ্ছি আর কারেন্ট অ্যাসেটও নিচ্ছি, কারণ কি আমাদের এখানে টোটাল অ্যাসেটস লাগবে। ওকে, তো ডেটাস অ্যাড করলাম, বিলস রিসিভেবল অ্যাড করে দিই, প্লাস 1,50,000 প্লাস ক্যাশ বলছে আমার 2,50,000। তো আমার এখানে টোটাল কত হলো? 4, 5, 6, 7, 8 প্লাস 8 প্লাস 1.8 প্লাস 1.5 প্লাস 2.5 comes to 12, ঠিক আছে? এখানে আসছে রুপিস 12 লাখ, ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল কেন আমরা নিয়ে নিই? ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইজ নট অ্যান অ্যাসেট, তাই আমরা নিয়ে নিই, ঠিক আছে? সো হিয়ার ইট কামস 12 lakhs। এবার তাই আমি যদি টোটাল অ্যাসেটের জায়গায় 12 lakhs লিখে দিই, তাহলে এটা কত আসছে? 2 times। ওকে, now this is the answer and this is where we finish off with today's class. Thank you.